কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন অধ্যায় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো পরিমাণগত রসায়ন অধ্যায়টা আসলে অনেক বড়। তো চলো আজকে আমরা সব টপিক নিয়ে আলোচনা না করে যে টপিকগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যে টপিকে তোমরা অনেক বেশি প্রবলেম ফেস করো, তো শুধু আজকে আমরা সেই টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। লেকচারের প্রথমেই আমি আলোচনা করব যে ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি। আচ্ছা, এই ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি আছে, তো আজকে আমরা এই অধ্যায়ে শুধুমাত্র এই 5টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আছে হচ্ছে মোলারিটি অথবা মোলার ঘনমাত্রা, তারপরে আছে হচ্ছে মোলালিটি এবং শতকরার প্রকাশ, তারপরে পিপিএম, পিপিবি, পিপিটি এবং সবশেষে আমরা দেখব হচ্ছে নর্মালিটি। তো চলো প্রথমে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আমার মোলারিটি অথবা মোলার ঘনমাত্রা। তো এটা আসলে তোমাদের অনেকের ধারণা আছে বা অনেকের সমস্যা থাকতে পারে, সেজন্য আমি আলোচনা করতেছি। তো প্রথমে আমি যেটা দেখবো মোলারিটি শুরু করার আগেই, সেটা হচ্ছে মোল সংখ্যা। আমরা জানি মোল সংখ্যা সমান হচ্ছে কোন বস্তুর ভর ডিভাইড বাই তার মোট আণবিক ভর, আর মোল সংখ্যাকে আমার এন দ্বারা প্রকাশ করা হয়। আর মোলারিটি বিষয়টা হচ্ছে মোলারিটি এস ইকুয়াল হচ্ছে আমার মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে লিটারে বস্তুর আয়তন। লিটারের আয়তন অথবা ভি। আর এখান থেকে যদি আমি এন এর মানটা বসাই দিই, তবে আমি যেটা পাবো হচ্ছে মোল সংখ্যা মোলারিটি এস ইকুয়াল হচ্ছে ডাব্লু ডিভাইড বাই এমভি। অর্থাৎ আমি এই সূত্রটা আমরা পেয়ে গেলাম, মোলারিটি এস ইকুয়াল হচ্ছে ডাব্লু ডিভাইড বাই এমভি। আচ্ছা, আর এখান থেকে দেখো আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে কোন বস্তুর মোল সংখ্যা এন সমান হচ্ছে মোলারিটি ইন্টু লিটারের আয়তন। আচ্ছা, তো চলো আমরা কিছু তথ্য দেখে নিই যে 1 মোলার সমান হচ্ছে আমার তো 1 মোলার, আর সেমি মোলার অর্থ হচ্ছে 0.5 মোলার, ডেসি মোলার মানে হচ্ছে তোমার 0.1 মোলার, আর সেন্টিমোলার অর্থ হচ্ছে 0.01 মোলার। তো ম্যাথ করার সময় তোমাকে এই মানগুলো না দিয়ে তোমার শুধুমাত্র এই ডাটাগুলো বলতে পারে যে হ্যাঁ সেন্টিমোলার ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড বা ডেসিমোলার ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড, এভাবে ম্যাথ আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার আসলে এই এখান থেকে তোমার হচ্ছে মানগুলো কি হয় সেটা তোমার হচ্ছে বের করে নেবা। তো চলো এখন আমরা ছোট করে দুইটা ম্যাথ দেখে আসি। তো প্রথমে বলা হয়েছে যে 100 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। তো কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র দেখলাম যে মোল সংখ্যা এন ইকুয়াল হচ্ছে এস ভি। এস হচ্ছে আমার মোলার ঘনমাত্রা আর ভি হচ্ছে লিটারের বস্তুর আয়তন। অর্থাৎ আমি এখান থেকে এটা লিখতে পারবো যে মিলিলিটার ইন্টু 10⁻³ তাহলে আমার লিটারে হয়ে গেল। আর এই মোলার ঘনমাত্রা দেওয়া আছে আমার হচ্ছে 0.2, আর এই অ্যান্সার হচ্ছে 0.02 এত মোল। আচ্ছা চলো এবার আমরা সেকেন্ড ম্যাথটা দেখে আসি। সেকেন্ড ম্যাথে বলা হয়েছে যে 5 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 200 মিলিলিটার করা হলো, এখন বের করতে হবে যে সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা কত। কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র দেখলাম যে মোলার ঘনমাত্রা এস ইকুয়াল ডাব্লু ডিভাইড বাই হচ্ছে এমভি। ডাব্লু হচ্ছে যে বস্তু দেওয়া আছে তার ভর, তার ভর হচ্ছে আমার 5 গ্রাম, আর এম হচ্ছে সোডিয়াম কার্বনেটের যে যে আণবিক ভর সেটা, তো এর আণবিক ভর হচ্ছে 106 ইন্টু, আর হচ্ছে এর আয়তন হচ্ছে আমরা 200 মিলিলিটার, কিন্তু আমার এখানে ভি হচ্ছে লিটারের বস্তুর আয়তন। তো এখানে আমি যদি লিটারে করে নিই তাহলে 200 ইন্টু 10⁻³ ইকুয়াল আমার আসে 0.236 মোলার। আচ্ছা, তো আমরা সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোলালিটি। তো আচ্ছা, তোমরা অনেকেই এর মধ্যে জানো যে মোলারিটি অর্থ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রব্য আছে সেটাই হচ্ছে ওই বস্তুর মোলারিটি। আর মোলালিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 গ্রাম দ্রাবকের যত মোল দ্রব্য আছে সেটা হচ্ছে ওই বস্তুর মোলারিটি। অর্থাৎ এখানে তোমরা খেয়াল করে দেখো যে এখানে আমার মোলারিটির সময় আমার দ্রবণের পরিমাণ হচ্ছে 1000 মিলিলিটার, আর এই দ্রবণের ভিতর থাকবে দ্রব্য প্লাস দ্রাবক।
আর মোলালিটির ক্ষেত্রে আমার যে দ্রাবক দেওয়া হবে শুধুমাত্র সেই দ্রাবকের পরিমাণই হচ্ছে আমার 1000 গ্রাম। এখানে আসলে কোনো দ্রবণ নাই, এখানে শুধুমাত্র আমার দ্রাবক নিয়ে আমার চিন্তা করা লাগবে। তো চলো এখন আমরা হচ্ছে মোলারিটি সম্পর্কে একটা ম্যাথ দেখি। তখন বলা হয়েছে যে 0.907 মোলার সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত, যেখানে তোমাকে বলা হয়েছে যে দ্রবণের ঘনত্ব হচ্ছে 1.25 গ্রাম পার মিলিলিটার। তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মোলারিটি, এই মোলারিটি মানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রব্য আছে সেটাই হচ্ছে তার মোলারিটি। তো এখান থেকে আমি এটা বলতে পারি যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 1000 মিলিলিটার দ্রবণে H2SO4 আছে আমার 0.907 মোল। আর আচ্ছা, এখন যদি মোল থেকে আমি হচ্ছে ভরে কনভার্ট করি, অর্থাৎ 0.907 ইন্টু 98 ইকুয়াল 0.86 গ্রাম। আচ্ছা, এখান থেকে আমি পেয়ে গেলাম যে 1000 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ভর ছিল আমার হচ্ছে 88.886 গ্রাম। তো এখানে দেওয়া হয়েছে যে তোমার দ্রবণের ঘনত্ব হচ্ছে 1.25 গ্রাম পার মিলিলিটার। তো চলো আমরা এই যে দ্রবণ আছে সেই দ্রবণের আমরা ভরটা বের করি। দ্রবণের ভর এম সমান হচ্ছে তার ঘনত্ব ইন্টু তার আয়তন। তার ঘনত্ব দেওয়া হয়েছে 1.25, আর হচ্ছে তার আয়তন আমরা তো জানলাম যে আয়তন হচ্ছে 1000 মিলিলিটার সমান হচ্ছে 1250 গ্রাম। আর এটা হচ্ছে আমার যে দ্রবণের ভর। আচ্ছা, আর মোলালিটি বের করতে হলে তোমরা কিছুক্ষণ আগে দেখো যে মোলালিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব্য। তো দ্রবণ থেকে আমাদের আসলে দ্রাবকে যেতে হবে। আমরা জানি হচ্ছে দ্রবণ সমান হচ্ছে দ্রব্য প্লাস দ্রাবক। তো এখান থেকে আমরা বলতে পারি যে দ্রাবকের ভর সমান হচ্ছে দ্রবণের ভর মাইনাস দ্রব্যের ভর। আর আমরা কিছুক্ষণ থেকে দ্রবণের ভর হচ্ছে 1250 গ্রাম মাইনাস দ্রব্য হচ্ছে আমার এখানে সালফিউরিক অ্যাসিড। তার সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 88.886 গ্রাম। আমার এখানে যে দ্রাবক সেই দ্রাবকের ভর হচ্ছে 1161.114 গ্রাম। তাহলে দেখো যে এই পরিমাণ দ্রাবকে দ্রব্য আছে আমার কত মোল? দ্রব্য আছে হচ্ছে আমার 0.907 মোল। আর আমার এখানে বের করতে হবে যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব্য আছে সেটা যদি বের করতে পারি তো সেটাই হচ্ছে তার এই সালফিউরিক অ্যাসিডের মোলালিটি হবে। তো চলো আমরা বের করি যে 1.14 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে আমার হচ্ছে কত মোল? 0.907 মোল গ্রাম দ্রাবকে আমার দ্রব্য আছে 907 ডিভাইড বাই 116.114 এত মোল, অর্থাৎ গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 907 116.114 আর এর মানটা হচ্ছে 0.78। অর্থাৎ আমি এই অঙ্কের আমার অ্যান্সার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের যে মোলারিটি সেই মোলারিটি হচ্ছে 0.78। আচ্ছা, তো এখন আমরা যে 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে শতকরায় প্রকাশ। শতকরায় প্রকাশ সম্পর্কে তোমাদের অনেক ভালো ধারণা আছে। তো যেহেতু এই অধ্যায় ম্যাথ করার সময় এটা অনেক বেশি দরকার, তাই আমি তোমাদের এই বিষয় সম্পর্কে হালকা কিছু ধারণা দিতে চাই। সেটা হচ্ছে x% দ্রবণ কথার অর্থ আমরা কি জানি? x% দ্রবণ কথার অর্থ তোমার তিনটা হতে পারে, x% W/V, W/W এবং V/V, এই তিনটাই হতে পারে। তো যখন তোমরা ম্যাথ করবা তো তোমাদের বলে দেওয়া থাকবে যে কোনটা ধরে তোমাদের করতে হবে। তো এখানে W হচ্ছে আমার যে দ্রব্য সেই দ্রব্যের ভর, আর হচ্ছে V হচ্ছে আমার দ্রবণের আয়তন, আর W হচ্ছে এখানে দ্রব্যের ভর, আর এই W হচ্ছে আমার দ্রবণের ভর। তারপরে হচ্ছে এই V হচ্ছে আমার দ্রব্যের আয়তন, আর হচ্ছে এই V হচ্ছে আমার দ্রবণের যে আয়তন সেটা।
আর যদি তোমাদের ম্যাথ করার সময় যদি কিছুই না বলে শুধু যদি বলে যে X% দ্রবণ, তখন আমরা ধরে নেব যে হ্যাঁ এটা হচ্ছে আমার W/V-তে এটা দেওয়া আছে। একটা ম্যাথ তোমাদের দেখা যে X% W/V এর মোলারিটি কত। তো যেহেতু বলে দেওয়া হচ্ছে X% W/V, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে 100 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে X গ্রাম, আর এই দ্রব্যের যদি আণবিক ভর যদি M হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে 100 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে X/M মোল। অতএব 1 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে X/100 এত মোল। অতএব 1000 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে X/1000/M সমান হচ্ছে X/10/M। আর এটাই হচ্ছে ওই বস্তুর মোলারিটি বা মোলার ঘনমাত্রা। তো ডাইরেক্টলি মোলারিটি বের করার জন্য এই সূত্র ইউজ করব, S = 10x/M। তো চলো শর্টকাটে একটা ম্যাথ দেখে আছি যে 12% W/V সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত। তো কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র দেখলাম যে শর্টকাটে আমরা মোলারিটি বের করতে পারি S = 10x/M। তো চলো সেই ফর্মুলাটা আমরা লিখি, S = 10x/M। 10 ইন্টু আমার X হচ্ছে আমার 12, আর M হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর, সেটা আণবিক ভর 98। অ্যান্সার হচ্ছে 1.22 এত মোল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ppm। ppm কথাটার অর্থ হচ্ছে প্রতি লিটার দ্রবণে কোনো দ্রব্যের যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ওই বস্তুর ppm। তো সহজে আমরা ppm বের করে একটা সূত্র আমরা দেখি যে ppm সমান হচ্ছে 10⁻³ Sm। এই S হচ্ছে কোনো বস্তুর মোলার ঘনমাত্রা, আর m হচ্ছে তার আণবিক ভর। ঠিক একইভাবে ppm এর মতো ppb এর জন্য আমরা লিখতে পারি 10⁶ Sm, এবং ppt এর জন্য আমরা লিখতে পারবো 10⁹ Sm। তো চলো এখন আমরা ppm সংক্রান্ত দুইটা ম্যাথ দেখে আসি। প্রথমে বলা হয়েছে যে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের ppm কত সেটা আমাকে বের করতে হবে। তো ppm সমান কি আমরা জানি, কিছুক্ষণ আগে দেখলাম। ppm সমান হচ্ছে 10⁻³ Sm ইকুয়াল 10⁻³ এর S দেওয়া হয়েছে আমার হচ্ছে 0.5, আর এর M হচ্ছে আমার 98 সমান আমার অ্যান্সার হচ্ছে 4.9 ইন্টু 10⁴ ppm। তো চলো যে সেকেন্ড ম্যাথ হচ্ছে 10% সালফিউরিক অ্যাসিড সমান কত ppm সেটা আমাকে বের করতে হবে। তো এত পার্সেন্ট কোনো যদি দ্রব্য থাকে, তো কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে S = 10x/M। এই সূত্রের সাহায্যে আমরা ওই বস্তুর মোলার ঘনমাত্রা সেটা বের করতে পারি। তো চলো প্রথমে আমি এর মোলার ঘনমাত্রা বের করি। S = 10x/M সমান হচ্ছে 10 × 98 1.02 এত মোলার। আর এর ppm সমান আমরা কি লিখতে পারি, ppm সমান হচ্ছে 10⁻³ Sm। 10⁻³ ইন্টু S হচ্ছে আমার 1.02, আর এর M হচ্ছে আমার 98 সমান 10⁵ এত ppm। তো চলো আমার এবার 5 নম্বর টপিক, সেটা হচ্ছে নর্মালিটি নিয়ে আলোচনা করি। তো আমরা মোলারিটির ক্ষেত্রে একটা সূত্র দেখছি যে মোলারিটি S = W/mv। আর নর্মালিটি ঠিক একই রকম একটা ফর্মুলা দিয়ে আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে N = W/ev। আর আমার এই E হচ্ছে আমার তুল্য ভর, আর ভি হচ্ছে লিটারের বস্তুর যে আয়তন সেটা। তো আমরা এখন দেখি যে তুল্য ভর সমান আমরা কি লিখতে পারি। তুল্য
তুল্য ভর ই সমান হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। আর আণবিক ভরকে আমরা যদি এম দিয়ে প্রকাশ করি আর তুল্য সংখ্যাকে আমরা প্রকাশ করা হয় ই দ্বারা। তো চলো এখন এই তুল্য ভর ই ইকুয়াল এম বাই ই, এটা যদি আমি হচ্ছে এই ইকুয়েশনে যদি বসাই দেই তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল ডাব্লু ডিভাইড বাই এম বাই ই টু ভি ডাব্লু ডিভাইড বাই এম ভি ইন্টু ই। আর দেখো যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এইটুকু মান হচ্ছে আমার এস, অর্থাৎ হচ্ছে মোলার ঘনমাত্রা সমান হচ্ছে এসি। সো আমরা এখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এন ইকুয়াল এসি। এস হচ্ছে ওই বস্তুর মোলার ঘনমাত্রা বা মোলারিটি, আর ই হচ্ছে তার তুল্য সংখ্যা। তো চলো এখন তুল্য সংখ্যা বিষয় জিনিসটা আসলে তোমাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে, আসলে বইয়ে ডিটেলস এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়নি। তো আমি এখন তুল্য সংখ্যা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া এসে আসলে বইয়ে নাই, এটা পড়ে আমাদের আসলে হবেটা কি। তো এই লেকচার আমি তোমাদেরকে এইটুকু বলবো যে এই লেকচার শেষে তোমরা আসলে এটাই বলবা যে আসলে তুল্য সংখ্যা আমার জান, তুল্য সংখ্যা আমার প্রাণ। এখন আমরা দেখব যে কিভাবে আমরা তুল্য সংখ্যাগুলো বের করতে পারি। তো প্রথমে আমি দেখি যে এসিডের তুল্য সংখ্যা কিভাবে বের করব। এসিডের প্রতিস্থাপন হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমার একটা হাইড্রোজেন আণু এখানে প্রতিস্থাপিত হতে পারে, তাই তার তুল্য সংখ্যা হচ্ছে 1। সালফিউরিক অ্যাসিডের এখানে দেখো হচ্ছে হাইড্রোজেন আণু আছে দুইটা, এই দুইটা আণু হচ্ছে প্রতিস্থাপিত হতে পারে কিভাবে, দেখো এই গাঠনিক সংখ্যা যদি আমি দেখি, তো দেখো এর গাঠনিক সংখ্যা থেকে দেখা যায় যে এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেন আমরা হচ্ছে প্রতিস্থাপিত হতে পারে, তাই এর তুল্য সংখ্যা আমি বলতে পারি যে 2। ফসফরিক H3PO4 এই ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর তুল্য সংখ্যা 3। কিভাবে, দেখো এর গাঠনিক সংখ্যাতে যদি আমরা দেখি, তো দেখো কেন্দ্র পরমাণু হচ্ছে আমার ফসফরাস, আর তার চারপাশে এই অক্সিজেনের সাথে আমার হচ্ছে 3টা হাইড্রোজেন এখানে সংযুক্ত আছে, আর এই 3টা হাইড্রোজেনই কিন্তু আমার প্রতিস্থাপিত হতে পারে, তাই আমি বলবো যে এর তুল্য সংখ্যা হচ্ছে 3। আর H3PO3 এর তুল্য সংখ্যা 2 কিভাবে সেটা হয়, দেখো যে এর গাঠনিক সংকেত থেকে আমরা বুঝতে পারবো যে ফসফরাস, অক্সিজেন, অক্সিজেন, একটা হাইড্রোজেন, অক্সিজেন। তো এখানে দেখো যে আমার অক্সিজেনের সাথে আমার শুধু 2টা হাইড্রোজেন সংযুক্ত আছে, তাই আমরা বলতে পারি যে এর তুল্য সংখ্যা হচ্ছে 2। আর এই 2টা হাইড্রোজেন কিন্তু আমার প্রতিস্থাপিত হতে পারে, কিন্তু এই হাইড্রোজেন কিন্তু কখনো প্রতিস্থাপিত হতে পারবে না, তাই আমি বলবো যে এই তুল্য সংখ্যা 2। আর হচ্ছে H3PO2 এর তুল্য সংখ্যা 1, কারণ এর গঠনিক সংখ্যা থেকে আমরা বুঝতে পারি যে কীভাবে হয়। তো দেখো যে এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের সাথে শুধু আমার একটা হাইড্রোজেন আছে, আর এই হাইড্রোজেনটাই আমার প্রতিস্থাপিত হবে, কিন্তু এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হবে না, তাই আমি বলতে পারবো যে এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তো এরপর আমরা দেখবো যে ক্ষার অথবা লবণের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়। তো এদের ক্ষেত্রে দেখো যে এদের মোট ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জের পরিমাণই হচ্ছে এদের তুল্য সংখ্যা। যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মোট আমার যে এখানে ধনাত্মক চার্জ হচ্ছে আমার +2 বা হচ্ছে 2। দেখো হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে আমার ক্যালসিয়ামের জন্য আমার হচ্ছে ধনাত্মক চার্জ +2, অথবা এভাবে দেখতে পারি যে হ্যাঁ এখানে ঋণাত্মক চার্জ হচ্ছে আমার 2, কারণ হচ্ছে অক্সিজেনের আমার হচ্ছে জনসংখ্যা এখানে হচ্ছে -2, তাই আমি বলতে পারি যে এর তুল্য সংখ্যা হচ্ছে 2। ঠিক একই রকমভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে এখানে আমার মোট ধনাত্মক চার্জ হচ্ছে 3 বা মোট ঋণাত্মক চার্জ হচ্ছে আমার 3, তাই আমি বলতে পারি যে এই তুল্য সংখ্যা 3। ঠিক একইরকমভাবে যে অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে দেখো যে অ্যালুমিনিয়ামের আমার জানি মোট অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে আমার 3, কিন্তু এখানে আমার হচ্ছে 2টা অ্যালুমিনিয়াম আছে, তাই 3 দুগুণে 6, তো বলতে পারি যে এর তুল্য সংখ্যা হচ্ছে 6। আর সোডিয়াম সালফেট এর ক্ষেত্রে দেখো আমরা জানি সোডিয়ামের চার্জ হচ্ছে +1, আর এর সাথে আমার হচ্ছে 2 গুণ আছে, তার মানে হচ্ছে 1 × 2, সো আমরা এটা বলতে পারি যে এর তুল্য সংখ্যা হচ্ছে 2।
তো এখন দেখি যে আমরা যৌগের তুল্য সংখ্যা কীভাবে বের করব। যৌগের তুল্য সংখ্যা বের করে নিয়ম হচ্ছে এদের মোট যে প্লাস চার্জ সেটার পরিমাণই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে আমার প্লাস চার্জ হচ্ছে আমার হচ্ছে শুধু 1, কারণ হচ্ছে সোডিয়ামের এখানে জারণ সংখ্যা হচ্ছে 1, তাই এর তুল্য সংখ্যা 1। ক্যালসিয়াম কার্বনেট, এখানে হচ্ছে আমার প্লাস চার্জ হচ্ছে 2, তাই এই তুল্য সংখ্যা হচ্ছে 2। আর এখানে দেখো যে সোডিয়াম সালফেট, এই আমার হচ্ছে প্লাস চার্জের পরিমাণ হচ্ছে আমার 2, কারণ হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের চার্জ হচ্ছে +1। আর এখানে যেহেতু 2টা সোডিয়াম আছে তাই আমি বলতে পারি যে এর তুল্য সংখ্যা হচ্ছে আমার 2। ঠিক এরপরে দেখো যে কোনো মৌলের তুল্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ওই কোনো মৌলের যে মোট যোজনী থাকে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তাই এর তুল্য সংখ্যা 1। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর যোজনী হচ্ছে আমার 2, তাই এর তুল্য সংখ্যা 2। আর এখানে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন H2 এর ক্ষেত্রে তুল্য সংখ্যা 2, কারণ হচ্ছে আমার জানি শুধুমাত্র একটা হাইড্রোজেনের আমার হচ্ছে যোজনী হচ্ছে 1, আর যেহেতু এখানে 2টা হাইড্রোজেন আছে তাই এর তুল্য সংখ্যা হচ্ছে আমার 2। আর হচ্ছে ক্লোরিন গ্যাসের Cl2, এক্ষেত্রে দেখো আমরা জানি ক্লোরিনের যোজনী হচ্ছে 1, আর যেহেতু এখানে 2টা ক্লোরিন আছে তাহলে হচ্ছে 1 × 2 সমান হচ্ছে এই তুল্য সংখ্যা হচ্ছে আমার 2। তো তারপরে দেখো যে এখানে আছে আমার হচ্ছে অক্সিজেন গ্যাস O2। তো আমরা শুধুমাত্র জানি যে একটা অক্সিজেন পরমাণু এর যোজনী হচ্ছে আমার 2, আর যেহেতু এখানে আমার 2টা অক্সিজেন পরমাণু আছে তাই 2 × 2 সমান হচ্ছে 4। তো এই অক্সিজেন গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে আমার 4। তো চলো নরমালিটি সংক্রান্ত একটা ম্যাথ দেখে আসি যে 0.5 gm³ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এর নরমালিটি বের করো। তো নরমালিটি বের করার একটা সূত্র আমরা দেখেছি যে নরমালিটি n ইকুয়াল হচ্ছে AC, S হচ্ছে তার মোলার ঘনমাত্রা আর E হচ্ছে তার তুল্য সংখ্যা। তো চলো প্রথমে আমি হচ্ছে এখানে মোলার ঘনমাত্রা কত হয় সেটা বের করি। তো মোলার ঘনমাত্রা S ইকুয়াল হচ্ছে তার মোট মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে তার আয়তন, মোট মোল ডিভাইড বাই হচ্ছে তার আয়তন। আর মোল সংখ্যা আমরা এখানে কি বলতে পারি যে এর মোল সংখ্যা সমান হচ্ছে 4 ডিভাইড বাই হচ্ছে 40 ডিভাইড বাই, আর এর আয়তন হচ্ছে 0.5 gm³। আচ্ছা আমরা জানি হচ্ছে 1 gm³ সমান হচ্ছে 1 লিটার, তো 0.5 gm³ সমান হচ্ছে 0.5 লিটার, 0.5 লিটার, আর সমান হচ্ছে আমার অ্যান্সার আসে 0.2 মোলার। তো এখানে আমরা এখন দেখি যে এর নরমালিটি কত। নরমালিটি n ইকুয়াল AC, এর S সমান হচ্ছে আমরা 0.2। আর কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1 × 1, সো আমার অ্যান্সার হচ্ছে 0.2। তো আমরা দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে আমার নরমালিটি হচ্ছে 0.2 নরমাল। আচ্ছা, তো এখন চলো যে আমরা অম্লক্ষার সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা কিভাবে সলভ করব। তো শুরুতে আমি বলে দিই যে তোমরা এই 2টা লাইন খাতায় লিখে নাও যে প্রথমে যে কোনো ধাতু ক্ষার হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে যে কোনো ধাতুর কার্বনেটই হচ্ছে ক্ষার। তো অম্লক্ষার সংক্রান্ত তোমরা সমস্যা বইয়ে যেভাবে করা দেওয়া আছে তোমরা অনেকে সেভাবে করতে পারো। তো আমি শর্টকাটে একটা নিয়ম দেখাতে চাচ্ছি যেটা তোমাদের অ্যাডমিশন টেস্টে অনেক বেশি সাহায্য করবে। সেটা হচ্ছে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড ইকুয়াল মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষার। তো চলো যখন আমি ম্যাথ করব তখন আসলে এই ব্যাখ্যাটা আমি দেব কেন লিখলাম। এখন আমরা একটা ম্যাথ দেখে আছি যে 100 মিলিলিটার 0.2 মোলার H3PO3 কে প্রশমিত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তো কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র দেখলাম যে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড ইকুয়াল মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষার। ঠিক একইভাবে আমি এই ম্যাথটা সলভ করব, যেখানে আমার হচ্ছে অ্যাসিড হচ্ছে H3PO3, আমার জানি হচ্ছে এর তুল্য সংখ্যা হচ্ছে আমার 2 আর এর মোল সংখ্যা হচ্ছে এই দুটার গুণফল। তো মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা H3 ইকুয়াল মোল সংখ্যা তুল্য সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এর মোল সংখ্যা হচ্ছে ইন্টু 10⁻³ ইন্টু 0.2, আর আমরা জানি যে এর তুল্য সংখ্যা হচ্ছে 2। আচ্ছা ধরি এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি W গ্রাম পরিমাণ দরকার হয় তাহলে তার মোল হবে W ডিভাইড বাই তার আণবিক ভর হচ্ছে আমার 40 ইন্টু, আর আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। তো এখান থেকে আমরা যে মানটা পাবো W সমান 1.6 গ্রাম। তো চলো এখন আমরা সেকেন্ড ম্যাথ দেখব। সেটা হচ্ছে 100 মিলিলিটার 3.65% হাইড্রোক্লোরিক অ্যাসিডকে 20 মিলিলিটার ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড
দ্বারা প্রশমিত করা হলো। অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে 20 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রয়োজন হলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? হ্যাঁ, তো এই ম্যাথ আমরা হচ্ছে আগের যে থিওরিটা শিখছি সেই থিওরি দিয়ে আসলে সলভ করব। তো এখান থেকে যে বিষয়টা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে এত পার্সেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, আমরা সেটা জানি যে S ইকুয়াল 10x/m। এখানে হচ্ছে x এর মান হচ্ছে আমার 3.65 আর n হচ্ছে 36.5। তো এখান থেকে আমার এর যে ঘনমাত্রা S সমান হচ্ছে সেটা হচ্ছে 1 হবে। আর কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ডেসিমোলার, এই ডেসিমোলার কথা অর্থ হচ্ছে 0.1 মোলার। তো লেকচারের প্রথমে আমি একটা জিনিস বলছিলাম যে কোনো ধাতুর কার্বনেটই হচ্ছে ক্ষার হিসেবে কাজ করে। তো এখানে হচ্ছে সোডিয়াম কার্বনেটই হচ্ছে আমার ক্ষার, আর এখানে দেখো আমার ক্ষার দুইটা আছে, সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো চলো আমরা এখানে লিখি মূল সংখ্যা তুল্য সংখ্যা অফ অ্যাসিড। অ্যাসিড হচ্ছে আমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ইকুয়াল মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষার। প্রথম ক্ষার হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস আমার যে দ্বিতীয় ক্ষার সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মূল সংখ্যা সেটা আমরা বের করতে পারি যে 100 ইন্টু 10⁻³ ইন্টু 1 ইন্টু আর হচ্ছে এর তুল্য সংখ্যা 1 ইকুয়াল সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা আমরা বের করব, এর মোলার ঘনমাত্রা হচ্ছে 0.1 ইন্টু এর আয়তন হচ্ছে 20 মিলিলিটার, অর্থাৎ 20 ইন্টু 10⁻³ ইন্টু আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে আমার 1 প্লাস সোডিয়াম কার্বনেটের যদি আমি ধরে নিই যে এর মোলার ঘনমাত্রা হচ্ছে আমার S আর এর আয়তন দেওয়া আছে হচ্ছে আমার 20 মিলিলিটার, অর্থাৎ তার মোল সংখ্যা হচ্ছে S ইন্টু 20 টু 10⁻³ ইন্টু আর দেখো যে সোডিয়াম কার্বনেটের যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে 2, কিছুক্ষণ আগে আমরা দেখছি। তো এই ক্যালকুলেশন করে আমরা যে S এর মান পাবো 2.45 এত মোলার, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এখন আমরা হচ্ছে এরকম আরেকটা ম্যাথ দেখে আসি যে 1 টুকরা ম্যাগনেসিয়ামকে 20 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক দ্রবণে দ্রবীভূত করা হলো। অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে 7.5 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হলে ম্যাগনেসিয়াম টুকরাটির ভর কত? ঠিক আগের ম্যাথের মতোই যে মূল সংখ্যা তুল্য সংখ্যা অফ অ্যাসিড হচ্ছে আমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল মূল সংখ্যা তুল্য সংখ্যা প্রথমে আমার হচ্ছে ছিল ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে আসলে একটা ক্ষার হিসেবে কাজ করে। তো লেকচারের প্রথমে আমি সেটা তোমাদের বলে দিয়েছি। তো প্লাস আরেকটা যেখানে ক্ষার হচ্ছে আমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল সংখ্যা হচ্ছে আমার 20 ইন্টু 10⁻³ ইন্টু 0.1 আর এর তুল্য সংখ্যা হচ্ছে 1 ইকুয়াল ম্যাগনেসিয়াম টুকরাটির ভর যদি আমরা W ধরে নেই তাহলে তার মোল হবে W/24.24 ইন্টু আর ম্যাগনেসিয়ামের যোজনী যেহেতু 2 তাই এর তুল্য সংখ্যা হচ্ছে আমার 2 প্লাস এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 7.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.2 আর এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো W সমান হচ্ছে 6 ইন্টু 10⁻³ গ্রাম, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এখন আমরা দেখব যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় সংক্রান্ত একটা ম্যাথ। তো ধরো হচ্ছে এই একটা পাত্রের ভেতর তোমার হচ্ছে প্রথমে দেওয়া হলো যে 500 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, তারপরে আবার দেওয়া হলো যে 200 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে এর ভেতর আবার যোগ করা হলো যে 50 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সবশেষে আবার যোগ করা হলো যে 1000 মিলিলিটার 1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাকে বলতে হবে যে এই মিশ্রণের প্রকৃতি কীরকম, সেটা কি অ্যাসিডীয় অবস্থায় আছে নাকি ক্ষারীয় অবস্থায় আছে। তো এই সংক্রান্ত ম্যাথগুলো আমি একটা সূত্রের সাহায্যে করব, সেটা হচ্ছে সামেশন অফ VI SI EI ইকুয়াল VS
ই। আচ্ছা, আর এখানে আমার যে VSE এর পরিচয় হচ্ছে, এই ভি হচ্ছে আমার টোটাল যে আয়তন, মিশ্রণের যে টোটাল আয়তন, আচ্ছা। আর মিশ্রণের ক্ষেত্রে আমরা এই ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যাকে 1 ধরে নেব। আর আমার এই এসটাকে বের করতে হবে, এই এস সমান কত, আমি সেটাই আমাদের কাজ। আচ্ছা, তো সামেশন অফ VISI এর পরের লাইনে আমরা দেখব যে যেহেতু আমরা এখানে 4টা উপাদান ব্যবহার করা হয়েছে, তো এখানে আমি লিখি V1 S1 E1 প্লাস V2 S2 E2 প্লাস V3 S3 প্লাস V4 S4 E4 ইকুয়াল VSE। আচ্ছা, তো যখন আমরা এখানে মানগুলো বসাবো, তো তখন আমরা এই এসিডের VS আর ই এই গুণফলটা আমরা ধরে নিলাম ধনাত্মক, এবং যে ক্ষারগুলো আছে সেই ক্ষারের জন্য আমরা এই VSE এই গুণফলটা ঋণাত্মক আমরা ধরে নেব। তো চলো আমরা এখানে মানগুলো বসাই। ধরো প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের আয়তন হচ্ছে আমার হচ্ছে 500 মিলিলিটার, অর্থাৎ 500 ইন্টু 10⁻³ ইন্টু এর ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। আর আমরা জানি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে 2, প্লাস এরপরে আমার দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন হচ্ছে আমার 200 মিলিলিটার, 200 ইন্টু 10⁻³ এত লিটার, ইন্টু এর ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1। এরপরে আমি মাইনাস দেবো, কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এসিডের ক্ষেত্রে এটা ধনাত্মক, এর মানটা হচ্ছে ধনাত্মক, আর ক্ষারের ক্ষেত্রে এই মানটা হচ্ছে ঋণাত্মক। তো এখানে আমার ক্ষার হিসেবে দুইটা উপাদান ব্যবহার করা হয়েছে। প্রথমে হচ্ছে চলো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আমরা লিখে বলি 50 ইন্টু 10⁻³ ইন্টু 0.2 ইন্টু আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1 মাইনাস, তারপরে যে ক্ষারটা ব্যবহার করা হয়েছে সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 1000 ইন্টু 10⁻³ ইন্টু এর মোল ঘনমাত্রা 1, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 2। এখানে যে ভি, সেই ভি হচ্ছে এই মিশ্রণের যে টোটাল যে আয়তন সেটা, আর এখানে হচ্ছে মিশ্রণ এই সবগুলো যোগ করলে হয় আমার 1750 মিলিলিটার ইন্টু 10⁻³ আমি লিটারে কনভার্ট করে নেব। আর আমাদের টার্গেট হচ্ছে আমার এই মিশ্রণের যে এস, এই মোলার ঘনমাত্রা সেটা বের করব। আর ই আমার এই ক্ষেত্রে আমি মিশ্রণের যে তুল্য সংখ্যা সেটা আমরা 1 ধরা লাগবে। তো এখান থেকে তোমরা এস এর মানটা বের করে নেবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এস এর মান ধনাত্মক আসতে পারে, তোমার ঋণাত্মক আসতে পারে। যদি এখানে যদি এস এর মানটা যদি ধনাত্মক হয়, তাহলে আমরা বুঝবো যে এই মিশ্রণের প্রকৃতি হচ্ছে এসিডীয়। কারণ কি, দেখো যে এখানে আমরা এসিডের ক্ষেত্রে VSE এই মানটা আমরা ধনাত্মক ধরেছি, আর ক্ষারের ক্ষেত্রে আমরা এই মানটা ঋণাত্মক ধরেছি। তো এখানে যদি এস এর মানটা যদি ঋণাত্মক আসে কখনো, তো আমরা বুঝবো যে এই ক্ষেত্রে এই মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। তো এখানে যদি আমার এস এর মানটা যদি কখনো যদি 0 আসে, তাহলে আমরা বুঝবো যে এই মিশ্রণের প্রকৃতি হচ্ছে নিরপেক্ষ। তো চলো এখন আমরা দেখবো যে জারণ বিজারণ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে। তো প্রথমে আমি এই জারণ বিজারকের যে তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, তো সেটা আমি দেখাচ্ছি যে একমূল জারক ও বিজারক যতগুলো ইলেকট্রন দান ও গ্রহণ করে সেটি হচ্ছে তার তুল্য সংখ্যা। তো দেখো যে এখানে আমি আয়রন 2+ আয়ন, এই আয়রন 2+ আয়ন সেই একমূল ইলেকট্রন ত্যাগ করে আসলে আয়রন 3+ আয়নে পরিণত হয়েছে, আর যার ফলে তার তুল্য সংখ্যা আমি বলতে পারি হচ্ছে 1। অর্থাৎ এখানে আয়রন 2+ আয়ন লিখছি, আর তারপরে সে যখন যৌগের ভিতর থাকে তো সেই যৌগেরও আসলে তুল্য সংখ্যা 1 হয়। তারপরে দেখো যে O2 সে আসলে দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে সে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। তাই এখানে দেখো যে O2 এবং সেই যে যৌগের ভিতর থাকে তার তুল্য সংখ্যা হচ্ছে আমার 2। এরপরে C2O4 সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে 2 অণু কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তাই আমি দেখবো যে এই C2O4 যেসব যৌগের ভেতর আছে সেসব পুরো যৌগে আমার তুল্য সংখ্যা হচ্ছে 2। তারপরে দেখো যে ক্লোরিন গ্যাস সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে 2 মোল ক্লোরিন আয়নে পরিণত হয়।
তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ক্ষেত্রে ঠিক একই রকম ঘটনা ঘটে। তো আমি বলবো যে এদের তুল্য সংখ্যা হচ্ছে 2। তারপরে দেখো H2O3 মাইনাস এই 2 মোল, এই 2 মোল আয়ন আসলে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে H4O6 মাইনাস আয়নে পরিণত হয়। আর এই যৌগটি যার ভেতর আছে তার তুল্য সংখ্যা হচ্ছে 1। কেন 1? কারণ হচ্ছে প্রথমে দেখো যে একমক জারক ও বিজারক যতগুলো ইলেকট্রন দান ও গ্রহণ করে সেটি তার তুল্য সংখ্যা। তো সে এখান থেকে এই 2 মোল আয়ন কি করছে, তোমার হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে এই আয়নে পরিণত হয়েছে। সো আর 1 মোল আয়ন কি করবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। সো এদের তুল্য সংখ্যা হচ্ছে আমার 1। তো এখন আমরা দেখব যে পারম্যাঙ্গানেট আয়নের তুল্য সংখ্যা কত। তো আমরা জানি পারম্যাঙ্গানেট আয়ন Mn2 সে আসলে Mn2+ আয়নে সে পরিণত হবে। তো এক্ষেত্রে দেখো যে পারম্যাঙ্গানেট আয়ন এখানে ম্যাঙ্গানাসের আমার হচ্ছে জারণ সংখ্যা ছিল হচ্ছে +7 আর এর জারণ সংখ্যা হচ্ছে +2, অর্থাৎ সে অবশ্যই সে 5টা ইলেকট্রন গ্রহণ করার পরে আসলে সে ম্যাঙ্গানাস +2 আয়নে সে পরিণত হয়েছে। তো আমি এখানে 5 ইলেকট্রন লিখি। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এই ম্যাঙ্গানাস আয়নটা এটা হচ্ছে একটা জারক, আর এসে এখানে বিজারণ বিক্রিয়া দিচ্ছে। তো এই ক্ষেত্রে যে জারক আছে সেই জারকে যতগুলো অক্সিজেন পরমাণু আছে ঠিক ডান পাশে ঠিক তত অণু পানি উৎপন্ন হবে। আচ্ছা, আর এখানে দেখো যে ডান পাশে আমার হচ্ছে 8টা হাইড্রোজেন পরমাণু আছে, আর তাই বাম পাশে আমি হচ্ছে 8টা H+ 8টা আমি হচ্ছে হাইড্রোজেন আয়ন লিখবো। আর এই হাইড্রোজেন আয়নটা আমার শুধু অ্যাসিড মাধ্যম থেকে আসবে। তো এক্ষেত্রে দেখো যে সেই যেহেতু সেই 1 মোল ম্যাঙ্গানাস আয়ন পারম্যাঙ্গানেট আয়ন আসলে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। তো আমি বলতে পারবো যে এর তুল্য সংখ্যা সমান 5। তো চলো এখন আমরা দেখবো যে ডাইক্রোমেট আয়নের তুল্য সংখ্যা কত। তো আমরা এটা জানি যে ডাইক্রোমেট Cr2O7 এখান থেকে আসলে উৎপন্ন হবে আমার হচ্ছে ক্রোমিয়াম Cr3+ আয়ন উৎপন্ন হবে। তো দেখো এখানে হচ্ছে এই ক্রোমিয়ামের এর জারণ সংখ্যা হচ্ছে +6 আর এখানে জারণ সংখ্যা হচ্ছে এর +3। তো তাহলে এই অবশ্যই এই বাম পাশে আমার হচ্ছে 3টা ইলেকট্রন সে গ্রহণ করা লাগছে। 3টা ইলেকট্রন গ্রহণ করার পরে তো সে আসলে ক্রোমিয়াম 3+ আয়নে সে পরিণত হবে। কিন্তু দেখো যে এখানে 2টা ক্রোমিয়াম পরমাণু আছে, তো বাম পাশেও আমার 2টা ক্রোমিয়াম পরমাণু লিখতে হবে। আর তাহলে দেখো যে একটা ক্রোমিয়ামের জন্য সেই ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে আমার 3টা, তো 2টা ক্রোমিয়ামের আয়নের জন্য আমার ইলেকট্রন গ্রহণ করবে 3 দুগুণে 6টা। আচ্ছা, সেই একটা হচ্ছে জারক, অর্থাৎ সে এখানে বিজারণ বিক্রিয়া দিচ্ছে। তাই এই ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে যে জারকের সময় যে জারকের সাথে যত পরমাণু অক্সিজেন আছে ঠিক ডান পাশে ঠিক সেই অণু পানি উৎপন্ন হবে। যেহেতু এখানে 7টা অক্সিজেন আছে, তো এখানে আমার হচ্ছে 7টা পানি উৎপন্ন হবে। আর এখানে ডান পাশে দেখো যে আমার হচ্ছে হাইড্রোজেন আয়ন পরমাণুর সংখ্যা হচ্ছে আমার হচ্ছে 14টা, তো বাম পাশে আমার 14টা হাইড্রোজেন আয়ন যোগ করতে হবে। আর এই হাইড্রোজেন আয়নটা আসবে আমার হচ্ছে এসিডের মাধ্যমে। তো আমরা এটা বলতে পারলাম যে এসিডের মাধ্যমে ডাইক্রোমেট আয়নের যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে আমার 6। তুল্য সংখ্যা 6 আমরা দেখলাম যে ডাইক্রোমেট আয়নের তুল্য সংখ্যা 6। আর ডাইক্রোমেট আয়ন যার ভেতর থাকে ধরো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তো আমরা বলতে পারবো যে এর তুল্য সংখ্যা হচ্ছে আমার 6। আচ্ছা, তো চলো এখন আমরা তুল্য সংখ্যা ব্যবহার করে জারণ বিজারণ বিক্রিয়ার যে সমতা আছে সেই সমতাগুলো আমরা করব। তো তোমাকে প্রথমে একটা বিক্রিয়া দেওয়া হলো যে এই বিক্রিয়ার ডান পাশে কী উৎপাদ হবে এবং হচ্ছে এর সমতা কী করলে কি হবে। তো চলো সেটা আমরা দেখে নেই। তো C2O4 2- প্লাস ম্যাঙ্গানাস আয়ন Mn4- প্লাস হাইড্রোজেন আয়ন। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এটা হচ্ছে আসলে একটা এসিড মাধ্যম। তো এসিড মাধ্যমে হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন থেকে উৎপন্ন হবে আমার হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন Mn2+, আর এখান থেকে উৎপন্ন হবে আমার কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আর যেহেতু এখানে আমার হচ্ছে মাধ্যমটা হচ্ছে এসিডীয় আর এখানে অক্সিজেন ব্যবহার করা হয়েছে, তো অবশ্যই আমার পানি উৎপন্ন হবে।
এখন দেখো যে আমি এই সমতা করব। তো সমতা করার প্রথমে দেখো যে এই পারম্যাঙ্গানেট আয়রনের যে তুল্য সংখ্যা, সেই তুল্য সংখ্যা আমার 5, সেই 5টা এর সামনে এসে বসবে। আর কার্বক্সিলেট আয়ন এর আমরা তুল্য সংখ্যা জানি হচ্ছে 2, সেই 2টা এর সামনে এসে বসলো। তো দেখো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আসলে হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন কিন্তু আমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ সে এখানে জারক হিসেবে কাজ করবে। তো নিয়ম হচ্ছে যে জারকের সাথে আমার যত অণু অক্সিজেন পরমাণু আছে ঠিক ডান পাশে ঠিক তত অণু পানি উৎপন্ন হবে। তো এখানে দেখো হচ্ছে আমার অক্সিজেন পরমাণু আছে হচ্ছে 4 দুগুণে 8টা, তো আমার ডান পাশে আমার 8 অণু পানি উৎপন্ন হবে। আর যেহেতু এখানে হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণ হচ্ছে 8 দুগুণে 16টা, তো এখানে 16টা আমার হচ্ছে হাইড্রোজেন আয়ন দেওয়া লাগবে। আর এখানে দেখো আমি কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বনের পরিমাণ হচ্ছে 5 দুগুণে 10, এই 10টা এর সামনে দেবো। আর হচ্ছে ম্যাঙ্গানিজের পরিমাণ হচ্ছে আমার 2, সেই 2 এর। তো চলো একটা সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখে নিই কীভাবে আমরা সলভ করবো। SO4 plus potassium dichromate. তো কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এখানে হচ্ছে Fe2+ আয়ন থেকে উৎপন্ন হয় হচ্ছে Fe3+ আয়ন, অর্থাৎ ফেরাস আয়ন থেকে ফেরিক আয়ন উৎপন্ন হবে। আর তো ফেরিক আয়ন বা Fe3+ আয়ন সে তো একটা ধনাত্মক, সেই ধনাত্মক আয়নটা একটা ঋণাত্মক আয়নের সাথে থাকবে। আর এখানে যে যৌগগুলো ব্যবহার করা হয়েছে সেখানে আমার একমাত্র যে ঋণাত্মক আয়ন সেটা হচ্ছে আমার সালফেট আয়ন। সো ডান পাশে আমার উৎপন্ন হবে ফেরিক সালফেট। আর এখানে আমরা কিছু আরও দেখছি যে পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে যে ডাইক্রোমেট আয়নটা আছে সেখান থেকে আমার উৎপন্ন হবে Cl3+ আয়ন। আর এই Cl3+ আয়ন এটা হচ্ছে একটা ধনাত্মক আয়ন, সে একটা ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। তো এই যৌগে আমার শুধুমাত্র একমাত্র ঋণাত্মক আয়ন হচ্ছে আমার হচ্ছে সালফেট আয়ন। তো আমার উৎপন্ন হবে হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3+। তো এখানে আমার আরেকটা ধনাত্মক আয়ন হচ্ছে পটাশিয়াম আয়ন। তো পটাশিয়াম আয়ন তো হচ্ছে ডান পাশে যে সে ধনাত্মক হবে, কিন্তু কথা হচ্ছে যে সে এখন সে ধনাত্মক আয়ন একমাত্র ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে কার সাথে? সো একমাত্র ঋণাত্মক আয়ন হচ্ছে আমার হচ্ছে সালফেট আয়ন। সো ডান পাশে আমার উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস। আচ্ছা, তো যেহেতু এখানে আমার হচ্ছে মাধ্যমটা এসিডিও এবং হচ্ছে এখানে অক্সিজেন পরমাণু আছে, তো ডান পাশে আমার পানি উৎপন্ন হবে। তো চলো এখন আমরা সমতা করে দেখি। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা হচ্ছে 6, এই 6টা আমার এর সামনে চলে আসবো। আর এর তুল্য সংখ্যা আমরা জানি হচ্ছে 1, তাই এই 1টা এর সামনে চলে আসবে। তো এখানে দেখো যে এখানে আমার হচ্ছে জারক অর্থাৎ বিজারণ বিক্রিয়া শুধু পটাশিয়াম ডাইক্রোমেটই শুধুমাত্র করেছে। তো নিয়ম হচ্ছে আমার যে জারকের সাথে যত অণু অক্সিজেন পরমাণু থাকে ডান পাশে ঠিক তত অণু পানি উৎপন্ন হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র 7টা অক্সিজেন পরমাণু আছে, তো ডান পাশে আমার 7 অণু পানি হবে। আর যেহেতু এখানে ডান পাশে দেখো হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণু সংখ্যা হয়ে গেল আমার হচ্ছে 7 গুণে 14টা, তাই আর এখানেও আমার হচ্ছে এই হাইড্রোজেনের আয়নের পরিমাণ আমার হচ্ছে 14 করা লাগবে। তাই এর সামনে আমি হচ্ছে 7 দিলাম। তো এখানে দেখো হচ্ছে আয়নের পরিমাণ আছে হচ্ছে আমার 6, এখানে 6 মানের জন্য এর সামনে হচ্ছে 3, আর ওখানে হচ্ছে ক্রোমিয়াম তো 2টাই আছে, হ্যাঁ পটাশিয়াম, হ্যাঁ। আর এই হচ্ছে আমাদের সমতা করা। তো চলো জারণ বিজারণের আর একটা সমতাকরণ আমরা দেখব, যে এখানে বলতে হবে যে ডান পাশে কি উৎপন্ন হবে এবং এর সমতা করতে হবে। তো আমরা জানি যে এখানে Cr2O7 2- প্লাস আয়োডিন প্লাস হাইড্রোজেন, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাসিডীয় মাধ্যম। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে আয়োডিন আয়ন থেকে উৎপন্ন হবে আয়োডিন I2, আয়োডিন পরমাণুতে সে পরিণত হবে, প্লাস ডাইক্রোমেট আয়ন থেকে সে ক্রোমিয়াম 3+ আয়ন উৎপন্ন হবে Cl3+। আর যেহেতু মাধ্যমটা হচ্ছে আমার অ্যাসিডীয় আর এখানে অক্সিজেন আছে, তাই অবশ্যই এখানে পানি উৎপন্ন হবে। এখন চলো সমতা করি। আর এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো যে এখানে যে আমার যে আয়োডিন আয়ন আছে সেই আসলে 2টা আয়োডিন আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে
1 মোল আয়োডিন অণুতে পরিণত হবে, অর্থাৎ 2 মোল আয়োডিন আয়নের জন্য আমার ইলেকট্রন সে ত্যাগ করতেছে 2টা, অর্থাৎ 1 মোল আয়োডিন আয়নের জন্য সেই ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে 1টা। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে যে আয়োডিন আয়ন আছে এই আয়োডিন আয়নের যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে 1, সেই 1টা এর সামনে এসে বসলো। আর আমরা জানি হচ্ছে ডাইক্রোমেট আয়ন এই তুল্য সংখ্যা হচ্ছে আমার 6, সেই 6টা এর সামনে এসে বসবে। তো এখন দেখো যে এখানে যে জারক, সেই জারকের সাথে আমার হচ্ছে 7টা অক্সিজেন পরমাণু আছে। তো ডান পাশে আমার তাহলে অবশ্যই 7 অণু পানি উৎপন্ন হবে। আর যেহেতু এখানে দেখা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর পরিমাণ হচ্ছে 7 × 14টা, তাই বাম পাশে আমার ঠিক 14টা হাইড্রোজেন আয়ন প্রয়োজন হবে। আর এক্ষেত্রে 6 বানানোর জন্য আমি এই সামনে 3 দিব। আর এটাই হচ্ছে আমার সমতা। তো আশা করি তোমাদের বইয়ের যে জারণ বিজারণ সংক্রান্ত যে সমতাগুলো আছে সেই সমতাগুলো তোমরা এইভাবে তুল্য সংখ্যা ব্যবহার করে তোমরা করতে পারবা, এটা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো এখন আমরা জারণ বিজারণের গাণিতিক সমস্যা সংক্রান্ত আলোচনা করব। তো আমরা এর আগে অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে ম্যাথ করার সময় আমরা যে থিওরিটা ইউজ করেছিলাম, অর্থাৎ মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড ইকুয়াল হচ্ছে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষার। তো এই ক্ষেত্রে আমরা ঠিক ওই থিওরিটা ইউজ করবো, সেটা হচ্ছে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ জারক ইকুয়াল মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ বিজারক। তো দেখো যে জারণ বিজারণ সংক্রান্ত আমরা একটা গাণিতিক সমস্যা দেখি যে এক টুকরা লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করে ফেরিক আয়নে পরিণত করতে 0.01 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে 95 মিলিলিটার প্রয়োজন। এখন তোমাকে বের করতে হবে যে ওই লোহার টুকরার ভর কত। তো দেখো যে আমরা এখানে প্রথমে পাইছি যে প্রাপ্ত ফেরাস সালফেট FeSO4, আর এই ফেরাস সালফেটকে আমরা জারিত করব কাকে দিয়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। অর্থাৎ আমার এখানে জারক হচ্ছে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর আমার এখানে যে বিজারক সেটা হচ্ছে ফেরাস সালফেট। তো আমরা কিছুক্ষণ আগে একটা থিওরি দেখলাম যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা অফ জারককে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুয়াল মোল সংখ্যা তুল্য সংখ্যা অফ বিজারক হচ্ছে আমার হচ্ছে FeSO4। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা এখানে দেওয়া আছে 0.01 ইন্টু এর আয়তন হচ্ছে 95 10⁻³ ইন্টু, আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে 5, বসে নিলাম। আচ্ছা, আর ফেরাস সালফেট, আচ্ছা ধরি এখানে ফেরাস সালফেটের আসলে ভর দেওয়া নাই, তোমার মোল সংখ্যাও দেওয়া নাই। তো আমি ধরে নিলাম যে এই ফেরাস সালফেট আমার এখানে x গ্রাম পরিমাণ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তাহলে এখানে তার মোল সংখ্যা হবে x ডিভাইডেড বাই তার আণবিক ভর। তার আণবিক ভর হচ্ছে ফেরাস সালফেটের আণবিক ভর হচ্ছে 151.85 ইন্টু, আর ফেরাস সালফেটের যে তুল্য সংখ্যা সেই তুল্য সংখ্যাটা হচ্ছে আমার 1, অর্থাৎ এখান থেকে যে x এর মান আসে, তো এখানে এই x এর মান হচ্ছে এই বিক্রিয়াতে যে ফেরাস সালফেট ব্যবহার করা হয়েছিল সেই ফেরাস সালফেটের আমার যে টোটাল যে ভরটা। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এখানে আয়রনের পরিমাণটা কত। তো আমরা এটা জানি যে আসলে যে বিশুদ্ধ ফেরাস সালফেটের ভর কত, বিশুদ্ধ ফেরাস সালফেটের ভর হচ্ছে 151.85 গ্রাম। আর এই বিশুদ্ধ ফেরাস সালফেটের আমার যে আয়রন আছে সেই আয়রনের পরিমাণ হচ্ছে 55.85। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি যে গ্রামে 2+ আছে, এত গ্রাম। 1 গ্রামে Fe2+ আছে কত? 0.5 ডিভাইড বাই 0.85 গ্রাম, অতএব 0.2 গ্রামে আর 2+ আছে 15.5 গুণ 0.72 ডিভাইড বাই 0.85। আর এখানে আমাদের যে অ্যান্সার সেটা হচ্ছে 0.2
0.26 গ্রাম, অর্থাৎ আমাদের যে লোহার টুকরার ভর ব্যবহার করা হয়েছিল সেই লোহার টুকরার ভর হচ্ছে আমার 0.26 গ্রাম। চলো আমরা হচ্ছে জারণ বিজারণ সংক্রান্ত আরেকটা ম্যাথ দেখে আসি যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 0.3 গ্রাম অপরিশোধিত হাইড্রোজেন পার অক্সাইড ধারণকারী একটি দ্রবণ 0.316 গ্রাম পটাশিয়াম পার ম্যাগনেটের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে, তাহলে তো আমাকে বের করতে হবে যে হাইড্রোজেন পার অক্সাইডের বিশুদ্ধতার পরিমাণটা কত সেটা আমাকে বের করতে হবে। তো ধরে নেই যে আমার এখানে হচ্ছে এক্স পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করা হয়েছিল, আর এখানে পটাশিয়াম পার ম্যাগনেটের হচ্ছে কি একটা তোমার জারক, তাই অবশ্যই হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে আমার হচ্ছে বিজারক, তাই আমরা এরভাবেই লিখতে পারি যে মূল সংখ্যা তুল্য সংখ্যা জারক আমার হচ্ছে পটাশিয়াম কি পটাশিয়াম ম্যাগনেট ইকুয়াল মূল সংখ্যা তুল্য সংখ্যা বিজারক হচ্ছে আমার হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। আচ্ছা, আর এখানে পটাশিয়াম পার ম্যাগনেটের মূল সংখ্যা আমরা বের করে নেব, যেহেতু দেওয়া আছে হচ্ছে এর ভর, তাই মূল সংখ্যা আর এর পটাশিয়াম পার ম্যাগনেটের আণবিক ভর হচ্ছে আমার 158, তো এর মূল সংখ্যা হবে 316158। আর তোমরা জানো যে পটাশিয়াম পার ম্যাগনেটের এই তুল্য সংখ্যা হচ্ছে 5 ইকুয়াল। আচ্ছা, আমরা ধরে নিয়েছি যে হাইড্রোজেন পার অক্সাইড এখানে ব্যবহৃত হয়েছিল যে এক্স পরিমাণ, আর যে হাইড্রোজেন পার অক্সাইড এর যে আণবিক ভর সেটা হচ্ছে 34, আর হাইড্রোজেন পার অক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 2। তো এখান থেকে আমার যে এক্স এর মান আসলো 0.17 গ্রাম। তো আমাদের আসলে যে হাইড্রোজেন পার অক্সাইডটা ব্যবহার করা হয়েছে তার যে প্রকৃত ভর, সেই প্রকৃত ভর হচ্ছে আমার 0.17 গ্রাম। তো তার এর কথার অর্থ হচ্ছে আমার 0.3 গ্রামের ভেতর আমার হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ হাইড্রোজেন পার অক্সাইড আছে হচ্ছে 0.17 গ্রাম। তো চলো এখন হচ্ছে এর বিশুদ্ধতার পরিমাণটা নির্ণয় করে দেখি। তো 0.3 গ্রামের ভেতর আমার বিশুদ্ধ আছে হচ্ছে 0.17 গ্রাম, একের ভেতর কত, অতএব 100 গ্রামের ভেতর সে বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে 0.17 0.3 ইকুয়াল 0.7%। তো আমরা দেখলাম যে এখানে যে হাইড্রোজেন পার অক্সাইডের বিশুদ্ধতার পরিমাণ সেটা হচ্ছে 56.67%। তো পরিমাণগত রসায়নের লেকচার আজকে এই পর্যন্তই। তো আসলে আমি চেষ্টা করেছি যে তোমাদের যে বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট প্লাস যেগুলো তোমরা বুঝতে অনেক সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে এই অধ্যায়টা আসলে এত বড় যে কিছু কিছু টপিক তোমাদের বাদ পড়ে গেছে, বিশেষ করে আমি বলবো যে তোমাদের বিয়ার ল্যাম্বার্টের যে সূত্রটা আছে সেটা, এবং হচ্ছে বইয়ে যে আমার যে নির্দেশকের কীভাবে তার বর্ণচ্য পরিবর্তন করে সেই বিষয়গুলো তোমরা আসলে বই থেকে পড়ে নাও, এসে আসলে ডিটেলস আলোচনা করার মতো কিছু নাই এই বিষয়গুলো। তো সবার জন্য শুভকামনা থাকলো।